তোমাদের সেই কখন থেকে খুঁজছি, আর তোমরা এখানে বসে বসে ঝগড়া করছো। নওশীন বসে বসে বাড়ি থেকে নিয়ে আসা নুডলস খাচ্ছিল। খাওয়া বন্ধ করে আয়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, খুঁজছেন কেন? কালকে তো তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে না? হ্যাঁ, কেন? পুলিশ এসেছে, তোমার সাথে কথা বলবে। অজ্ঞান হয়েছি বলে পুলিশ এসেছে? আমার থেকে জ্ঞান হারানো শিখবে নাকি? নওশীনের কথায় ইলমা হো হো করে হেসে দেয়। আয়া দাঁতে দাঁত চেপে বলে, আমাকে পাগল পেয়েছো? রেস্টরুমে আসো তাড়াতাড়ি। তুমি একাই আসবে, তোমার বান্দরনিকে আনার দরকার নেই। আসো তাড়াতাড়ি, আমি গেলুম। আয়া চলে যেতেই নওশীন খাবারের বক্স বন্ধ করে ব্যাগে ভরে ইলমার দিকে এগিয়ে গিয়ে বলে, তুই ক্লাসে চলে যা, আমি আসছি। ইলমা ব্যাগটা ধরে বলে, ভয় পাস না। কাল অসুস্থ ছিলাম, আমি কিছু করিনি। পুলিশ দেখে ভয় পাওয়ার কিছুই নেই। নওশীন বেরিয়ে কলেজের মাঠ পেরিয়ে প্রিন্সিপালের বিল্ডিংয়ের সামনে চলে আসে। ভিতরে ঢুকবে তখনই আদনানকে দেখে নিজেকে ঠিকঠাক করে নিয়ে সামনের দিক দিয়ে যে গলা ছেড়ে সালাম দেয়। সামনে নওশীনকে দেখেই আদনানের হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে যায়। এক পলকে সামনে দাঁড়ানো রমণীর দিকে তাকিয়ে থাকে। নওশীন আদনানের অবস্থা টের পেয়ে ঠোঁট টিপে হাসি আটকে আবার গলা খাকারি দিতেই আদনান একটা জোরে শ্বাস টেনে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নওশীন সহস্য মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভেতরে যান, ওসি সাহেব কিছু জিজ্ঞাসাবাদ করবে। ঠিক আছে। নওশীন ভিতরে চলে গেলে কিছু সময় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওসি সাহেবের কথায় কথায় প্রশ্ন তোলেন। সাব্বির কি শুধু আপনাকেই বিরক্ত করে, নাকি তার ব্যাপারে এসব অনেক আগে থেকেই চলে? মানে অন্যদেরও কি এভাবেই বিরক্ত করতো? নওশীন জবাব দেয়, সেসব জানি না স্যার। রাস্তা দিয়ে যাতায়াতের সময় বেশ কয়েকবার প্রপোজ করেছে ও আমায়। হয়তো একসেপ্ট করিনি, করায় ও আমার সাথে এমনটা করতে চেয়েছে। সরি, কিছু মনে করবেন না। আপনি আগে থেকেই জানতেন সাব্বির ভালো ছেলে না, তার জন্যই কি প্রপোজাল অ্যাকসেপ্ট করেননি? না, আসলে আমি এসব এখন জড়াতে চাই না, তাই। আরও কিছু প্রশ্ন করা হয় নওশীনকে। সেও সোজাসাপটা জবাব দিয়ে বেরিয়ে আসে। নওশীন বেরিয়ে সোজা ক্লাসে চলে যায়। সাব্বিরকে ধরতে প্রায় 2 সপ্তাহ কেটে গিয়েছে। 3 দিন যাবৎ তাকে থানায় আটকে রাখা হয়েছে। সাব্বিরের বাবা বার কয়েক নওশীনের নানার বাড়ি এসে কেস তুলে নিতে বললে নওশীনের নানা তাতে রাজি হননি। সাব্বিরের অগোচরে সাব্বিরের মা নওশীনের কাছাকাছি এসে কান্নাকাটি করেছে। সাব্বিরের মা বাড়ি থেকে চলে যাওয়া মাত্রই বসার ঘর থেকে নিজেদের রুমে চলে আসে। ফোনটা চার্জে বসিয়েছিল। রুমে এসে ফোনটা হাতে নিয়েই দেখে নুহাস কল করেছে। ফোনটা নিয়ে এদিক ওদিক তাকিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হবে, তখনই স্নেহা এসে নওশীনের হাত ধরে ফেলে। নওশীন হাত ছাড়ানোর চেষ্টা করতেই স্নেহা হাত ছেড়ে দেয়। নওশীনের চারপাশে ঘুরতে ঘুরতে বলে, প্যার হুয়া? রাস্তা সার স্নেহা। কি? এমনি, যে কাজ করছিলি সেটা কর। তোকে পাহারা দিতে আসলাম। আমাকে পাহারা দিতে হবে না, সামনে থেকে যা। না গেলে? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ঠুস করে নদীতে ফেলে দেব। স্নেহাকে রুমের ভিতর দিকে ধাক্কা দিয়ে ঠেলে দিয়ে দৌড়ে ছাদে চলে যায়। চিলেকোঠার পাশে দাঁড়িয়ে এদিক ওদিক কাউকে না দেখে নুহাসের নাম্বারে কল দেয়। প্রথমে নাম্বার ব্যস্ত বললেও দ্বিতীয়বার কল দেওয়ায় ওপাশের ব্যক্তি রিং হওয়ার মাথায় কল রিসিভ করে। ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো। কেমন আছো? তোমার পরীক্ষা তো গতকাল শেষ, কল দাওনি যে? বন্ধুদের সাথে ব্যস্ত ছিলাম। ভালো আছো তুমি? শরীর ভালো? আমাদের কথা হয় না কতদিন ধরে বলো তো? ভালো থাকবো কিভাবে? পরীক্ষা ছিল তো, জেনেও এমন অবুঝ কেন? তুমি বুঝতে পারো না? আচ্ছা বাদ দাও, কি করা হচ্ছে? কিছু না। আমরা দেখা করব না? তোমার উচিত একবার দেখা করা।
পরীক্ষা মাত্র শেষ হলো, আর কয়েকটা দিন সময় দাও প্লিজ। দুজনে কিছুক্ষণ কথা হওয়ার পর নওশীন আমতা আমতা করে বলে, হুম, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। সেদিন আমার কলেজে অনুষ্ঠান ছিল। হ্যাঁ, আগে বলেছিলে তো। হুম। নওশীন আবারও কাঁপা কাঁপায় গলায় পুরোটা বলতে থাকে। ওপাশের মানুষটা কোনো প্রতিক্রিয়ায় নওশীন বুঝতে পারছে না। নিজের কথা শেষ করে ওপাশের মানুষটা কি বলবে সেটা শোনার অপেক্ষায় কান পেতে থাকে। নওশীন ভয়ে চুপসে যাচ্ছে আর ভাবছে ওপাশের মানুষটা তাকে ভুল বুঝবে না তো। কিছু মুহূর্ত চুপ থেকে নুহাস বলে ওঠে, ওই ছেলে তোমাকে রাস্তায় বিরক্ত করে সেটা আমাকে জানাওনি কেন? নওশীন একটা শুকনো ঢোক গিলে বলে, আসলে এটা কোনো বড় কোনো ঘটনা ছিল না। আর তোমাকে বলেই বা কি হতো বলো? তুমি তো কিছু করতে পারতে না। তার জন্য আমাকে জানাবে না? আজ নোংরাভাবে ছোঁয়ার পর আমাকে বলতে এসেছো? তোমার ব্যাপারে তো আমার কোনো কিছু জানার অধিকার নেই। আজ না বলতে আমি তো কিছুই শুনতে চাইনি। তোমার যখন মনে হবে যে কিছু বলা উচিত তখন বলবে, আর অন্য সময় বলবে না। তুমিও তো আমাকে কত কিছু বলো না। কি বলি না আমি তোমাকে? কি বলতে হবে বলো। চিৎকার করছো কেন নহাস? আমি কি আমার খারাপ লাগা শেয়ার করে ভুল করলাম? হ্যাঁ, ভুল করলে এখন বলে ভুল করলে? আমার এখন কি করা উচিত? জাস্ট ফোনটা রাখো, আমাকে আর নেক্সট টাইম কল দেবে না। কতদিন পর আমাদের কথা হচ্ছে নহাস, তুমি শুধু শুধু আমার বিশ্বাসটা না বুঝে রাগারাগি করছো। নিশু, ভালো লাগছে না আমার। কল কাটো। আচ্ছা সরি। কল কাটো। একটু পর রেখে দেই। আমি রাখছি। আল্লাহ হাফেজ। ওপাশের ব্যক্তি এমন আচরণ আজ নতুন না। নুহাস মাঝে মধ্যে এমন হুটহাট রেগে যায়, পরক্ষণেই আবার সরি বলে সবকিছু ঠিকঠাক করে নেয়। কিন্তু সে অল্প সময়ে নওশীন যে কষ্ট পায় সেটা যেন আকাশ ছোঁয়া। নুহাস ফোন রাখার পর নওশীনও আরও 2-3 বার কল দেয়। নুহাস আর কল রিসিভ করেনি। নওশীন এবার মন খারাপ করে চিলেকোঠার দরজায় আসতেই দেখে তার নেহা আর প্রীতি দাঁড়িয়ে আছে। নওশীনের মন খারাপ দেখে প্রীতি বলে ওঠে, ওই হাসানের বাচ্চা আবার তোর সাথে খারাপ ব্যবহার করেছে। ওরে তুলে এনে উত্তম কেলানি দেওয়া লাগবে, বুঝেছিস? শালার বেটারা এমন হয় কেন বলতো? কেউ পাত্তা দেয় না, আবার কেউ পাত্তা পাত্তা পায় না। অসহ্য করে বেটা মানুষ। নওশীন গোমরা মুখে বলে ওঠে, আমার ভালো লাগছে না প্রীতু। কালকে ওর জন্মদিন আর আজকে আমি ওকে রাগিয়ে দিলাম। 26-এর বিষয়টা ওকে আমার জানানো উচিত ছিল। আমারই ভুল। কেন যে ওকে বললাম না। স্নেহা বলে ওঠে, আচ্ছা, এসব নিয়ে পরে ভাববি। এখন নিচে চল, আয় দেখবি কে এসেছে। নওশীন উৎকুশভাবে জিজ্ঞাসা করে, আবার কে এলো? 26 কই? না, তোর সেই 25-26 বছরের সেই যুবক। স্নেহার কথায় প্রীতি হেসে ফেলে। হাসতে হাসতেই বলে, তোমার স্নেহা বাচ্চা বলে কথা। নওশীন দুজনকে থামিয়ে দিয়ে বলে, কে এসেছে বললি তোরা? প্রীতি হাত ধরে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, তুই কেন কারো রাগ অভিমান দেখাচ্ছিস? আর ওখানে কেউ তোর জন্য অপেক্ষা করেছে। তোরা আমার সাথে হেয়ালি কেন করছিস ভাই? বোন হয়, ভাই বলিস কেন ভাই? স্নেহার কথায় নওশীন আর প্রীতি দুজনেই এবার হো হো করে হেসে দেয়। মন খারাপ থাকলে স্নেহার উল্টোপাল্টা কথাতেই সবার মন ভালো হয়ে যায়। স্নেহা নওশীনের কানে ফিসফিস করে বলে, মাথায় ওড়নাটা দিয়ে নে, তোকে দেখতে এসেছে তোর 25 বছরের যুবক। নওশীন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কি বলছিস কিছুই বুঝতে পারছি না। 25 বছরের কম যুবক দেখতে এসেছে? শুধু দেখতে আসেনি, তোর নুহাসের কপাল পোড়াতে এসেছে হয়তো। কিছুই মাথায় ঢুকছে না আমার, সিরিয়াসলি।
আমরা এখন কিছুই এক্সপ্লেন করতে পারবো না। কথা না বাড়িয়ে চল তো। স্নেহার কথায় আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে কালো শার্ট পরিহিত কেউ নওশিনের নানার সাথে বসে বসে কথা বলছিল। নওশিনকে দেখা মাত্রই তার নানা তাকে ডাক দেয়। লোকটা পিছনে ঘুরে তাকাতেই নওশিন অবাক হয়ে যায়। পিতির দিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলে ওঠে, উনি এখানে কেন? নওশিন তার নানা মুহিব শেখের কথায় তাদের দিকে এগিয়ে যায়। নওশিন নিজের বাড়িতে আদনানকে দেখে বেশ অবাক হয়। অচেতন অবস্থায় যেন সব ঘটছে তার সাথে। সে গিয়ে তার নানার পাশে দাঁড়ায়। মুহিব শেখ এবার তাকে হাত ধরে নিজের পাশে বসায়। নওশিন তখনও এক পলকে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান নওশিনের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মুহিব শেখ নওশিনকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলে ওঠে, এটা আমার মা বাপ মরা নাতনি। 20 সালে করোনা ভাইরাসের সময় ওর বাপ মা দুইজনেই মারা গেছে। তারপর থেকে ও আমার এখানে আছে। আমার কোনো ছেলে পেলে নেই, আছে 4টা মেয়ে। আমার নাতনিগুলোকেও নিয়ে আমি আর আমার স্ত্রী এই বাড়িতে থাকি। আমার পাঁচটা নাতনি সারাদিন কিছু না কিছু করে সারা বাড়ি মাতিয়ে রাখে। আদনান বলে ওঠে, এ বাড়িতে আর কেউ নেই? তাহলে আপনি এখন অভিভাবক, আপনার সাথে সব কথা বলতে হবে। হ্যাঁ, তুমি তোমার মাকে এখানে আসতে বলো। পাশ থেকে নওশিন বলে ওঠে। কেন? মুহিব শেখ হাসতে হাসতে বলে, তোকে নিয়ে যাবে রে আপা। নওশিন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাবে? তুমি যেতে দিবে কেন? মেয়েদের কি করে ধরে রাখা যায়? কেউ না কেউ তো সওদা করবেই। তুই যা, এখন ওনার খাবারের ব্যবস্থা করবি না? আদনান ব্যস্ত হয়ে বলে ওঠে, না না, আমি আজ খাবো না। আমার আজ তাড়াতাড়ি ফিরতে হবে। আমি বরং অন্যদিন আসবো, সেদিন খাওয়া দাওয়া করবো। আজ উঠি। তুমি আমাকে নানা বলে সম্বোধন করতে পারো। আদনান মুচকি হেসে বলে, ঠিক আছে। নিশু, যা তো, ওনাকে বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। নওশিন সম্মতিসূচক মাথা নাড়ায়। আদনানকে উদ্দেশ্য করে বলে, চলুন। নওশিন আগে আগে হাঁটা শুরু করে। আদনান মুহিব শেখের থেকে বিদায় নিয়ে নওশিনের পিছু পিছু এগোতে থাকে। নওশিন সদর দরজার কাছে এসে বলে, এখানে কেন এসেছিলেন স্যার? আদনান নওশিনের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসে। আমাকে আপনার কেমন লাগে? আদনানের উল্টো প্রশ্নে ঘাবড়ে যায় নওশিন। প্রশ্নের উত্তর কি বলা উচিত তা ভেবে পায় না সে। উত্তর তো ভালো খারাপের মধ্যেই দিতে হয়। আদনান যেহেতু প্রথম থেকে তাকে সহযোগিতা করেছে, সেহেতু লোকটা তার পছন্দের। কিন্তু আদনানের প্রশ্নটা তার কাছে গোলমেলে লাগছে। নওশিনকে চুপ থাকতে দেখে আদনান আবার জিজ্ঞাসা করে। আমাকে আপনার কেমন লাগে? নওশিন এবার চকিতে বলে ওঠে, ঠিকঠাকই তো আছেন স্যার, কেমন লাগে বলতে। প্রশ্নটা কি বেশি জটিল হয়ে গেল? আসলে কি বলবো বুঝতে পারছি না। আপনি তো আমার পছন্দের কেউ নন। আপনার পছন্দের কেউ আছে? কাউকে ভালোবাসেন? আদনানের প্রশ্নে যেন এবার মোমবাতি সুতো ফুরিয়ে গেল। যেমন নিভু নিভু হয়ে যায় সেরকম অবস্থা হয়ে যায় নওশিনের। দমে যায় সে। নুহাসের কথা আদনান জানলে তার নানা জানতে দেরি হবে না, তাই সোজা সাপটা না জানিয়ে দেয় সে। আদনান মুচকি হেসে বলে ওঠে, পছন্দের লিস্টে আর কাউকে না নিয়ে আসার অনুরোধ রইল। নওশিন ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছিলেন বললেন না তো স্যার? স্যার বলে না ডাকলে ভালো লাগবে। আর আপনি তো বুদ্ধিমতী মেয়ে, কেন এসেছিলাম সেটা এতক্ষণে বুঝে যাবার কথা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন? আমার ধারণা তবে সঠিক। আপনি নিশ্চিত বুদ্ধিমতী। ঠিক বললাম? হ্যাঁ। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না, আমার সামনে ইন্টারমিডিয়েটের পরীক্ষা। আমাকে আপনার পছন্দ, নাকি আলাদা কোনো পছন্দের মানুষ আছে? বললাম তো নেই, আবার কেন জিজ্ঞাসা করছেন? কারণ এটা কোনো স্ট্রং কারণ না বিয়েতে না করার। আমি আমার বইয়ের পড়াশোনা নিশ্চয়ই বন্ধ করব না। আদনান একটু থেমে আবার বলে, এখন সত্যিটা বলো,
তুমি আমার জুনিয়র, আর আমি যেহেতু তোমাকে পছন্দ করি, বিয়ের প্রস্তাব নিয়ে এলাম, সব মিলিয়ে যোগ বিয়োগ করে তুমি করে বলতেই পারি। তোমার পছন্দের কেউ থাকলে সেটা বলতে পারো। নওশিন এবার আমতা আমতা করে বলে ওঠে। আপনি আমার নানুকে বলবেন না তো? উনি শুনলে ভীষণ কষ্ট পাবে, আমার সাথে আর কথাই বলবে না। আদনান গম্ভীর স্বরে বলে। বলুন। আসলে অনেকদিন যাবৎ আমি একজনকে পছন্দ করি। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে স্পষ্টভাবে বলে। এই প্রথম এত বাজেভাবে নিজেই নিজেকে ঠকালাম। প্রথম দিনই কলেজের অনুষ্ঠানে দেখলাম তোমাকে, সেদিন মন জানিয়েছে এই মেয়েটাকে আমার চাই। চাই মানে চাই, যে কোনোভাবে তোমাকে দেখার জন্য কাছাকাছি আসার জন্য চেষ্টা করেছি। তোমাকে হারিয়ে ফেলার ভয় আজ আমি এখানে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছিলাম, অথচ ভয়টা তুমি আমাকে পাইয়েই দিলে। আমি ভাবতেই পারি না তুমি মেয়েটা অন্য কারো। স্যার, নওশিন মলিন মুখে ডাকলে আদনান তার দিকে ফিরে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলে ওঠে। তোমাকে হারাতে আমার একদম ইচ্ছে করবে না নিশু। স্যার। বলেই আদনান সেখান থেকে বেরিয়ে চলে যায়। সেদিকেই অপলক চেয়ে থাকে। এই লোকটাকে প্রথম থেকেই তারও যে ভালো লেগেছিল। তার প্রতি যত্নশীল হওয়াটা যেন প্রথম দিকেই মন কেড়েছিল নওশিনের। তাকানো, হাসি হাসি মুখ যেন মাঝে মাঝে কিছু একটা ভাবতে বাধ্য করে। পরক্ষণে নিজেকে গুটিয়ে নিত, মনকে বোঝাতো নুহাসকে সে ঠকাতে পারবে না, এটা উচিত না। নুহাস যেমনই হোক, নওশিন নিজেই তাকে পছন্দ করেছিল, নিজেই সম্পর্কের দিকে এগিয়ে গিয়েছিল। নওশিন বাহির থেকে নিজেদের রুমে চলে আসে। রুমে প্রবেশ করেই দেখে সেখানে নোয়া, প্রীতি, স্নেহা, অনু সবাই আগে থেকে তার জন্য বসে বসে অপেক্ষা করছে। নওশিনকে নওশিনকে সবাইকে দেখেও পাত্তা না দিয়ে চেয়ারে গিয়ে বসে। নওশিন বসতেই নোয়া জিজ্ঞাসা করে, এখন কি করবি? নওশিনের যেন প্রশ্নের জবাবটা রেডি করা ছিল, তাই সে চকিতে বলে ওঠে। কালকে নুহাসের জন্মদিন, কালকে ওর সাথে দেখা করতে যাব। অনু পাশ থেকে চিৎকার দিয়ে বলে ওঠে। সারপ্রাইজ দিবি? প্রীতি ধমকে অনুকে চুপ করিয়ে নওশিনকে বলে ওঠে। ওই ছেলের পেছনে এইভাবে আর কতদিন পরে থাকবি তুই? সে নিজে থেকে আবারও তোর সাথে দেখা করতে চেয়েছে, বিপদে তোকে সঙ্গী দিয়েছে। সামান্য বালক সামান্য ভালো করে কথা বললে ও তোর মন ভালো করে নেই, উল্টো আরো উল্টাপাল্টা কথা বলে তোর মন খারাপ করে দিয়েছে। ওকে জীবন থেকে বাদ দিয়ে দে। ওই ছেলের মধ্যে কি এমন দেখেছিস যে ওকে ছাড়ছিস না? ওই ছেলে তোকে মন থেকে ভালোবাসে না, তোকে ঠকাচ্ছে। এটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তুই বুঝতে পারছিস না কেন? তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস মিশু। নওশিন এবার রেগে বলে ওঠে। আমাকে কেন প্রমাণ দেখাতে পেরেছিস? আমি নিজেই ওর সাথে রিলেশনে গিয়েছিলাম। আমি যদি জানতে পারি ও আমাকে ঠকাতে যাচ্ছে, তাহলে আমি নিজেই সরে যাব। আমি অন্য মেয়েদের মতো নই যে কেউ আমাকে হারিয়ে দিলে দিনের পর দিন কান্নাকাটি করব। তাই আজ অন্তত এসব বলিস না কেউ। এসব শুনতে আমার একদম ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। নওশিন পাশে এসে জিজ্ঞাসা করে। তাহলে তুই যাবি? হ্যাঁ, যাব। ঠিক আছে, কালকে বের হওয়ার নাম করে আমরা সবাই যাব। তোকে একা আমরা কিছুতেই ছাড়ব না। সেটা তোমরা যেতেই পারো আমার সাথে, তাহলে আমার খারাপ লাগবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওর জন্য কি নিয়ে যাব আমি? স্নেহা বলে ওঠে। তুই নিয়েই তো একটা গিফট। তোকে আচমকা দেখলে নুহাস কি করবে সেটাই ভাবছি আমি। অনু বলে ওঠে। কালকে একটা গেম খেলবো, কেমন হয়? কি গেম জানতে চাই নোয়া। কালকে এই নুহাসকে পরীক্ষা করে নিয়ে যাক।
নুহাস পাস করলে নৌসিন জিতে যাবে, আর নোয়ার ফেল করে গেলে নৌসিনকে আমরা যা বলবো তাই করতে হবে। নওশিন বিরক্ত মুখে জিজ্ঞাসা করে। কি খেলা? অনু হাসতে হাসতে বলে, সেটা কাল বলবো। গতকালকের কথা অনুযায়ী নওশিন তার বোনগুলোকে নিয়ে নুহাসের উদ্দেশ্যে বের হয়। বাড়িতে বলে তারা একটু প্রয়োজনে বের হচ্ছে, কিছুক্ষণ পরই চলে আসবে। নুহাস আর নওশিনের বাড়ির দূরত্ব খুব একটা দূরে না, তাও তারা কেউ এতদিনে দেখা করার কথা ভাবেনি। গাড়ি নির্দিষ্ট জায়গায় এসে থামে। গাড়ি থেকে সবাই নেমে ভাড়া মিটিয়ে পাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে বসার সিদ্ধান্ত নেয়। একটা দোকান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে পাশে একটা বড় রেস্টুরেন্টে যায় সবাই। নুহাসের জন্য কেক অর্ডার করা হয়েছে। নওশিন যতটুকু জানে নুহাসের বাড়ি এই জায়গার আশেপাশে। সব কিছু যখন রেডি হয়ে যায় তখন নওশিন নুহাসকে কল দেবে, এমন সময় অনু তাকে থামিয়ে দেয়। নওশিন ইশারায় জানতে চায় কি হয়েছে। অনু বলে, নাম্বারটা আমাকে দে। নওশিন ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, কেন? আমি না বলেছিলাম তোর বফ একটা প্রতারক, এর চরিত্র সমস্যা আছে, সেটাই প্রমাণ করব। আমি আজ ওকে সারপ্রাইজ দিতে এসেছি। ভয় পাচ্ছিস তোর বয়ফ্রেন্ডের আসল চেহারা সামনে চলে আসবে জন্য? তোরা ওকে যতটা খারাপ ভাবিস আমার সামনে বানাচ্ছিস, নুহাস ওরকম না। নাম্বার দে, দেখি সে কেমন। যদি তোরা যা ভাবিস তা মিথ্যা হয়, তাহলে তোদের বিষয়ে নানুকে আমরা সব মিলে মানাবো। স্নেহা সহ সবাই অনুর পক্ষ নিলে নুহাস এক প্রকার অনিচ্ছা সত্ত্বে নুহাসের নাম্বার দিয়ে দেয় অনুকে। অনু সেই নাম্বারটি নিয়ে তৎক্ষণাৎ কল করে বসে। দুইবার রিং হয়ে কলটা কেটে যায়। অনু হাল ছাড়ার পাত্রী নয়, সে কল দিতেই থাকে। কিছুক্ষণ পর কল রিসিভ হয়। অনুর চোখ মুখ আনন্দে চকচক করে ওঠে। নওশিন মুখ বুজে সবকিছু দেখে যাচ্ছে। কল রিসিভ হতেই অনু বলে ওঠে, শুভ জন্মদিন নুহাস। পাশ থেকে স্নিগ্ধা লাউড স্পিকারে দিতে বললে অনু কলটা স্পিকারে দেয়। ফোনটা সবার মাঝে রেখে কলে মন দেয়। ওপাশ থেকে নুহাস বলে ওঠে, কে আপনি? অনু মুখ টিপে হেসে বলে, কেউ জন্মদিনের শুভেচ্ছা জানালে আগে ধন্যবাদ দিতে হয়, জানেন না? অপরিচিত কাউকে কল দিলে আগে পরিচয় দিতে হয়, সেটা জানেন তো নাকি? আপনি আমার সাথে পরিচিত হতে, দেখা করতে এসেছেন মানে? মনে, আমি আপনার পাশের এলাকায় থাকি, আপনার আইডির মাঝে মধ্যে ঘাটাঘাটি করি। আজকে দেখলাম আপনার জন্মদিন, তাই নাম্বার কালেক্ট করে জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছি। কিছুক্ষণ চুপ থেকে নুহাস বলে ওঠে, কি সবাইকে এভাবে উইশ করেন? না, শুধু আপনাকেই। শুধু আমাকেই কেন? আমি আপনার জন্য অপেক্ষা করেছি, আপনি দেখা করবেন, আমি সব বলবো। আপনার কেন মনে হলো যে আপনি দেখা করতে আসবেন আর আমি দেখা করব? এতদিন প্রেমিকার সাথে দেখা করলাম না, আর আপনার সাথে দেখা করব? নুহাসের কথা শুনে সেখানে থাকা সবার মুখ কালো হলেও নওশিনের মুখে হাসি ফোটে। নিজের প্রতি বিশ্বাস ফিরে আসে তার। ভাবতে থাকে তার পছন্দ হয়তো ভুল নয়। অনু সবার দিকে চোখ বুলিয়ে সবার মুখের অবস্থাটা একবার দেখে নেয়। এরপর আবার বলে ওঠে, আপনার প্রেমিকা আছে? হ্যাঁ আছে, আর না থাকলেও আপনার মতো গায়ে পড়া স্বভাবের মেয়ের সাথে সম্পর্কে যেতাম না। আপনি সম্পর্কে আছেন এটা আমার বিশ্বাস হয় না। আপনি কোনোভাবে মিথ্যা বলছেন না তো? যদি মিথ্যা বলি তাহলে ভেবে দেখুন আপনি কোন ধরনের মেয়ে। মানে? ফোন রাখুন, পরবর্তীতে এরকম আবুলামি একদম করতে আসবেন না। নুহাস কল কেটে দেয়। নওশিন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সবার মুখ কালো দেখে সে বলে ওঠে, এবার নুহাস তোদের ভুল প্রমাণ করে দিল তো। প্রীতি বলে ওঠে, এই বেটা স্বীকার
করে নিল যে তার প্রেমিকা আছে, অথচ তোর সাথে এতদিন পর পর যোগাযোগ করে পড়াশোনার অজুহাত দিয়ে সেই রকম কথাই বলে না। প্রেমিকা বলতে আর কথা প্রেমিকা বলতে তোর কথা বলছে নাকি অন্য কারো কথা বলছে? নওশিন এবার চিৎকার করে বলে ওঠে, এই একদম না, কখনো না। তোরা আর নুহাসের বিপক্ষে যাবি না একদম। তোরা পরীক্ষা করতে চেয়েছিলি, পরীক্ষা তো করলি, কিছুই তো পেলি না। এবার থাম। নোয়া নওশিনকে শান্ত করে বলে ওঠে, আচ্ছা, আমাদেরই তো হয়তো ভুল হয়েছে, হতে পারে তুই নিজেরই সঠিক ছিলি। অনু বলে ওঠে, আমি নিশ্চয়ই হতে পারছি না। তুমি ওকে কল দাও, দেখি কি বলে। হুম। নওশিন এবার নিজের ফোনটা হাতে নিয়ে নুহাসের নাম্বারে কল দেয়। রিং হতেই ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হয়ে যায়। নুহাস নিজেই বলে ওঠে। কেমন আছো? নওশিন একবার শুকনো ঢোক গিলে নেয়। নোয়ার দিকে তাকাতেই নোয়া ইশারায় কথা বলতে বলে। নওশিন সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। সবাই আগ্রহের সাথে তার মুখের দিকে তাকিয়ে আছে। নওশিনকে চুপ থাকতে দেখে নুহাস আবার বলে ওঠে, কি হলো, চুপ করে আছো কেন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিছু হয়েছে তোমার? মন খারাপ? না, আমি তোমাদের এখানে স্টেশনের পাশে আছি। আমাদের এখানে কেন? তুমি তো দেখা করবে না, তাই আমি নিজেই চলে এসেছি। কি বলো, আমাকে জানাওনি কেন? প্লিজ দেখা করো। আচ্ছা, 10 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আচ্ছা, জলদি আসো। হ্যাঁ, জলদি আসছি। তুমি যেখানে আছো সেখানেই থাকো। ঠিক আছে। নওশিন কল রাখতেই স্নেহা বলে, আমরা কি ভুল ছিলাম? অনু নখ কামড়ে থুতু ফেলে বলে, গুড লঙ্গে একটা ছেলে রিলেশনে আছে, দূরত্ব খুব বেশি নয়, এখানে নিজে থেকে দেখা যেতে পারে। পড়াশোনার পরীক্ষা দিয়ে কোথাও যেরকম বলে না, তারপরেও স্নেহশীল সম্পর্ক টিকে রেখেছে। ছেলেটা কি ওর বিশ্বাসের দাম দেবে? নওশিন মুচকি হেসে বলে, ওর রাগ বেশি। রাগটা সাইডে রাখলে আমি বুঝতে পারি ও আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা ওকে না জানানোটাই আমার ভুল। এখন ওর যদি কিছু হতো আর আমি যদি কয়েকদিন পর জানতাম, তাহলে আমিও সেম বিহেভ করতাম। আর তাছাড়া ও ভালো স্টুডেন্ট, রেজাল্ট ভালো করার একটা প্রেশার থাকাই যায় তো। নোয়া বলে ওঠে, আদনান আহমেদকে তোর এতদিনে ভালো লাগেনি? নওশিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, উনি একজন ভালো মানুষ, আমার প্রতি যত্ন, সহযোগিতা, ব্যবহার সব কিছুই ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয়েছিল আমি ওনাকে পছন্দ করতে শুরু করেছি, ঠিক তখনই নওয়াজের মাথা ছাড়াতে উঠেছে। যদিও আমাদের সম্পর্ক বেশি দিন হয়নি, প্রতিদিন কথাও হয় না, তবুও আমি ওকে বিশ্বাস করি। ও আমাকে হয়তো ঠকাবে না, আমি ওকে ভালোবাসি। অনু হাসি মুখে বলে ওঠে, আমরা না এখন আর তোকে ভুল প্রমাণ করতে চাই না। এখন মনে হচ্ছে তুই যেভাবে চাইছিস সব কিছু ওইভাবে হয়। আদনান সাহেবের জন্য আমার খুব খারাপ লাগছে। উনি সত্যি তোকে পছন্দ করে, আমি এতটুক জানি। নওশিন নিজের ফোনটা হাতে নাড়াচাড়া করতে করতে বলে, সেটা আমিও বুঝি, কিন্তু নুহাস যদি আমাকে সত্যি ভালোবাসে, আমার বিশ্বাসের মূল্য দেয়, তাহলে আমি ওকে ঠকাতে পারবো না। আমি যদি নুহাসকে ঠকাই, তাহলে আমার ওই সব মেয়েদের কথার পর টাকা জন্য মানুষ ঠকাই। নোয়া নওশিনের গালে হাত দিয়ে বলে, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি তোর এত কথা শুনে। এত ভালোবাসতে শিখলি কবে বলতো? নওশিন নোয়ার হাতে হাত রেখে বলে ওঠে, অপর পাশের মানুষ সঠিক হলে ভালোবাসা আপনা আপনাই এসে যায় আপু। এতক্ষণে প্রীতি বলে, নুহাস যদি ঠিক হই তাহলে আমরা আজই নানুকে তোদের বিষয়ে জানাবো।
কথা দিলাম। নওশীন তড়িৎ প্রীতিকে থামিয়ে দিয়ে বলে, না, নুহাস বলেছিল ওর পরীক্ষার পর চাকরির চেষ্টা করবে, আর ততদিনে আমার ইন্টারমিডিয়েটও কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা বিয়ের কথা ভাববো। অনু মুখ গোমড়া করে বলে ওঠে, আমার খুব আদনান সাহেবের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে রে। বেচারা তোকে কত পছন্দ করতো যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। নওশীন এবারও হাসি মুখেই বলে ওঠে, আমি ওনার কথা ভেবে নওয়াজকে ঠকাতে পারবো না। আমি নিজেও এটাতে ভালো থাকতে পারবো না। আদনান স্যারের সাথে দেখা হলে আমি ওনাকে বুঝিয়ে বলবো, উনি ঠিক বুঝবেন। তাছাড়া আমি ওনার সাথে তো কখনো সায় দেইনি, আর বা ওনার সাথে আলাদা কোথাও দেখা করিনি, ঘুরতেও যাইনি, সময়ও পার করিনি। আমি টোটালি সব কিছু থেকে নিজেকে দূরে রেখেছি। এখানে কেউ আমাকে ভালোবাসতেই পারে আর পছন্দ করতেই পারে, এতে আমার কোনো দোষ নেই। নওশীনের ফোন বেজে উঠতেই নওশীন বলে ওঠে, এখন যাও, তোমরা অন্য টেবিলে বসো। নুহাস কল করেছে, ও বোধহয় চলে এসেছে।